আইনটা যদি আমি একটু রিভিশন করি, তো আসলে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা হচ্ছে হলো এমন একটা আইন, বিশেষ করে এটা সিভিল ম্যাটার কাজ করে। এটা সিভিলের মামলাগুলো করার জন্যই, আপনি সিভিল মামলা করলেই এসআর অ্যাক্টের সহায়তা নিতে হবে, এটা মূল আইন। এসআর অ্যাক্ট দিয়ে মামলাগুলো হয় ম্যাক্সিমাম। তো এই জন্য এখানে আমরা কালকে বলেছি 9 ধরনের প্রতিকার আছে। এবং এখানে যে প্রতিকারগুলো আছে আমরা সামনে আস্তে আস্তে যখন আমরা পড়বো ডিপলি, তখন আমরা প্রতিকারগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। আর আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে হলো আমরা বলেছিলাম যে হেডলাইন গুলো একটু মনে রাখার জন্য, যে আমার 5-এ কি আছে, আমার 6-এ কি আছে, 7-এ কি আছে, 8-এ কি আছে, হ্যাঁ, এই বিষয়গুলো বলার আমি বারবার চেষ্টা করেছিলাম যে এগুলো একটু দেখেন, এগুলো একটু দেখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে কিছু সংজ্ঞা আছে 3 ধারায়, তারপরে 5 ধারায়, মানে 5 প্রকারের প্রতিকারের কথা, মানে 5টা মেথড আছে, ওয়ে আছে কিভাবে প্রতিকারটা প্রদান করা হবে। আর কি মানে কি কি প্রতিকার, সেটা আবার 9 ধরনের প্রতিকার, বাট কিভাবে প্রদান করা হবে সেটা হলো 5 ধরনের আছে। ঠিক আছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আমরা কিভাবে মনে রাখবো একটু পরে দেখবেন, যে আমরা ডিপলি আলোচনা করার সময় আমরা টিপস দিব কিভাবে 5 ওয়েতে রিমেডি দেওয়া হয়, সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। বাট আপনারা মনে রাখবেন যে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় এটা একটু মনে রাখবেন। 5 ধারাতে 6 বলতেছে যে কি, নিরুদ্বেগ প্রতিকার, নিরুদ প্রতিকার, হ্যাঁ। এখানে অর্থাৎ কোনো কাজ করা থেকে নিরুদ প্রতিকার বলা, বিরত থাকার আদেশ দিলে, যে আপনি এই কাজটা করার দরকার নাই, হ্যাঁ, যে এই কাজটা আপনি করতে পারবেন না, এই টাইপের কিছু আদেশ আপনাকে দিবে, হ্যাঁ, নিষেধাজ্ঞা দিবে। বা নিরোধমূলক, আমরা 52 থেকে 57 পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, টোটালি নিরোধমূলক বিষয়গুলো। এরপরে হচ্ছে হলো 7-এ বলতেছে আপনি দণ্ডমূলক কোনো প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেওয়া হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। কোনো দণ্ড এখানে দেওয়া হবে না। হয়তো স্পেশাল ক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ দিতে পারে, বাট দণ্ড দিবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তো আপনি যেই সুনির্দিষ্ট প্রতিকার মানে এটা হচ্ছে আপনি স্পেসিফিক যে রিমেডিটা চাচ্ছেন, আপনার যে সমস্যা হয়েছে আপনি সেম সমস্যাটা সলভ করতে চান। ঠিক আছে, আপনার সমস্যা হচ্ছে হলো আপনার জায়গাটা বেদখল করেছে, আপনি সেটা দখল চান। আপনাকে কেউ আপনার সত্ত্ব থেকে বঞ্চিত করছে, আপনি সত্ত্ব চান, আপনি ঘোষণা চান। কেউ আপনার মনে করেন যে চুক্তি করেছেন আপনি কোনো একটা বিষয় নিয়ে, চুক্তিটার আপনি স্পেসিফিক পারফরমেন্স করার জন্য আপনি আবেদন করছেন, অথবা চুক্তিটা রদ করার জন্য আপনি আবেদন করছেন, অর্থাৎ স্পেসিফিক কোনো কিছু, সুনির্দিষ্টভাবে কোনো কিছু চাচ্ছেন। ঠিক আছে, এই হলো কথাবার্তা। মাত্র কয়টা আইন, হ্যাঁ, মাত্র 51টা ধারা আছে, মাত্র 51টা ধারা আছে। এই কয়টা ধারা পড়লে আপনি 10 মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটার জন্য আপনাকে আগে সূচিটা মনে রাখতে হবে, হেডলাইন মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা 8 ধারাতে মনে রাখবো হলো শর্ত সহ দখল পুনরুদ্ধার। আপনার শর্ত আছে, আপনার দলিল পত্র আছে আপনার জায়গার, আপনাকে কেউ জোর করে বেদখল করা হয়েছে, আপনি সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা করে আপনার সত্ত্বটা ফিরে পেতে পারেন। 9 ধারাতে আপনি কোনো একটা জায়গাতে, কোনো একটা দোকানের মধ্যে আপনি দখলে আছেন, আপনাকে কেউ বেদখল করছে, বাট আপনার কাছে কোনো দলিল পত্র নাই, ওই জায়গার কোনো শর্ত নাই, তারপরেও আপনি মামলা করতে পারবেন দখলের জন্য, যে আমি এই জায়গাতে দীর্ঘদিন যাবৎ দখলে আছি, আমাকে আইনতভাবে বেদখল করা হয় নাই। ঠিক আছে, আইনত ভাবে আমাকে বেদখল মানে বেদখল করা হয় নাই। ঠিক আছে, এই জন্য আপনি এখানে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারবেন, যে আমাকে আমি এই জায়গাতে থাকতে চাই, এটা আমার দরকার। আর আইনতভাবে বেদখল করলে, সম্মতভাবে বেদখল করলে সেটা ভিন্ন কথাবার্তা। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতেছেন। আমাদের কি আমজনতা পাবলিক গুলো মনে জয়েন করতে পারতেছে না, আমি একটু হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিই। বহুত টাইপের, মানে অনেক প্রজাতির পৃথিবীতে মানুষ বসবাস করে। অনেকে এখনো জুম ইউজ করতে পারে না, এগুলো হাস্যকর আর কি। অনেকে জুম ইউজ করতে পারে না, অনেকে গ্রুপে জয়েন করতে পারে না, এগুলো আসলে হাস্যকর। আমরা একটা ভিডিও কল দিই, ভিডিও কল দিতে পারবো এখন?
আপনারা লাইনটা কেটে দেন, আমি আমি ভিডিও কল দিচ্ছি, আপনারা লাইনটা কেটে দেন। হ্যাঁ, আপনারা লাইনটা কেটে দেন, আমি একটু ভিডিও কল দিচ্ছি, তাইলে আপনাদেরকে আমি স্ক্রিন গুলো দেখাতে চেষ্টা করি। আপনারা জুমে জয়েন করছেন না কেন? ভিডিও কল হবে কিনা? ঠিক আছে। উম, আপনি ভিডিওটা অফ করে দেন। সুদীপ ভাই, আপনি ভিডিওটা অফ করে দেন। আপনি ভিডিও, আপনার আপনার ভিডিও আমাদের দেখার দরকার নাই। আপনি এটা দেখেন কিনা দেখেন। আপনাদের ভিডিওটা আপনারা অফ করে দেন। হ্যাঁ, মিউট করে ফেলেন। আমি আপনারা আপনারা কি জুম কি আসলে ইউজ করতে পারেন না? মানে আপনারা কি জুম ইউজ করতে পারেন না? জি সরি। তো আপনারা ঢুকছেন না কেন, জুমে ঢুকছেন না কেন? কষ্ট করে জুমে যান না, তাহলে তো স্ক্রিনটা দেখতে পান আর কি। এমনি তো মনে করেন ওইভাবে ভালো ক্লিয়ার দেখা যাবে না। আমি চাই যে আপনারা স্ক্রিনটাও দেখেন। রাজন, আপনি জুমে ঢুকেন, জুমে জুমে। এটা আপনাদের জন্য না, এটা বিশেষ যদি কেউ যদি মনে করেন জুমে পারতেছে না উনি, তারপরেও আমরা তাকে সুযোগ দিচ্ছি আর কি। তাও অন্তত ক্লাসটা করুক। জাকিয়া পারবেন, আপনি কি জুমে জুমে পারেন না ক্লাস করতে? জি না স্যার। আপনি আজকে এটা শেষ করে আপনি কিছু ভিডিও দেখবেন কিভাবে জুমে জয়েন করতে হয়, কিভাবে জুম অ্যাপস ডাউনলোড করতে হয়। এগুলো নিয়ে আপনি একটু পড়াশোনা করবেন, তাহলে হয়ে যাবে। আর সুদীপ ভাইয়ের সমস্যা কি? আমার তো জুমে যাচ্ছে না। যাবে যাবে, এখানে কিছু পয়সা টয়সা খরচ করেন, আর ওই যে ছোট ভাইদেরকে চাটা খাওয়ান, খাওয়াই জুম কিভাবে ইউজ করতে হয় এটার কোর্সটা শিখেন। প্রয়োজনে অনেকে আবার জুমে কেউ কোর্স করায় কিনা, যে দেখেন যে জুমে শিখার জন্য কোনো কোর্স টোস আছে কিনা, দেখেন। একটু একটু পয়সা আচ্ছা টয়সা আচ্ছা খরচ করেন, না হলে হবে না। জুম ছাড়া এখন পৃথিবী চলে নাকি বলেন তো? আচ্ছা আচ্ছা, আমি আজকের এই জুমটার ঠিক আমার করবেন এটা, বেশি ঠিক আছে। কমপ্লেন নাকি ঝামেলা হয়েছে, আমি কালকে থেকে জুমে চলে যাবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে শুনেন আমরা কি বলি, শুনেন, আর কিছুটা দেখা গেলে দেখেন। স্ক্রিন যতটুকু দেখা যায় আর কি, হয়তো সব দেখা যাবে না, আমি তো আর ওইভাবে ইয়ে করতে পারবো না। আমেনা আক্তার জান্নাত, আপনি কেন হোয়াটসঅ্যাপে জয়েন করেছেন বলেন? আপনি জুমে জয়েন করতে পারেন না? আমেনা আক্তার জান্নাত, আপনি জুম বুঝেন না? জুম জুম কি একটা অবস্থা! এই অফিক ভাই, এদিক থেকে। মিউট করেন। সুদীপ ভাই, আপনি মিউট করেন, মিউট করেন। আপনারা মিউট করেন। আমেনা আক্তার জান্নাত, জি স্যার। আপনি মিউট করেন। আপনি জুম জুম বুঝেন না, জুমে জয়েন করতে পারেন না, আপনি এখানে জয়েন করেছেন কেন? এটা হলো স্পেশালি যারা একদম পারতেছে না, কিছু করার নাই এনাদের জন্য। ওকে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সামান্য কয়টা ধারা আছে, এগুলো পড়লে আমাদের 10 মার্কস নিশ্চিত হয়ে যাবে, রিটেনের জন্য 15 মার্কস নিশ্চিত হবে। আমরা বারবার আমি বলতেছি আপনারা নোট ডাউন করার চেষ্টা করেন। আমার
পাঁচে 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে। 6-এ নিরোধক প্রতিকার কিভাবে, অর্থাৎ নিরোধক প্রতিকারের কথা বলা আছে, অর্থাৎ কোনো কাজ থেকে বিরত রাখার আদেশকে নিরোধক প্রতিকার বলা হয়। 7-এ বলতেছে কোনো দণ্ডমূলক, হ্যাঁ, বা কোনো দণ্ড প্রদান করবে না সুনির্দিষ্ট প্রতিকার আইন, কোনো দণ্ড প্রদান করবে না। এরপরে হচ্ছে হলো আপনার 8-এ হচ্ছে ভাই মিউট করবেন, মিউট করবেন। আমি যে কোথায় যাই, কি অবস্থা দেশের। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আহ, 5-এ সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হবে, কিভাবে আমরা একটু পরে দেখব। 5 ভাবে প্রদান করা হয়, 5 ভাবে প্রদান করা হয়। তারপরে হলো নিরোধক প্রতিকারের কথা বলা আছে 6-এ। 7-এ বলতেছে দণ্ডমূলক কোনো দণ্ড প্রদান করবে না সুনির্দিষ্ট প্রতিকার। 8-এ বলা আছে সত্য সহ দখল পুনরুদ্ধার, আপনার সত্য, আপনার দলিলপত্র আছে, আপনাকে বেদখল করছে, আপনি সত্য সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন। 9-এ বলা আছে আপনি শুধুমাত্র আপনাকে কেউ বেদখল করছে, বাট আপনার ওই জায়গাতে সত্য নেই, মানে আপনার কোনো দলিলপত্র নাই, তারপরেও আপনাকে কেন বেআইনিভাবে দখল করছে আপনি একদম সংক্ষুব্ধ, আপনি মামলা করে দিয়েছেন। 9 ধারায় আপনি মামলা করতে পারবেন। 10-এ বলতেছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, অর্থাৎ 10 ধারাতে আপনার যদি কোনো অস্থাবর সম্পত্তি কেউ বেদখল করে তাহলে আপনি কি করতে পারবেন, মামলা দায়ের করতে পারবেন, অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন। এরপরে বলতেছে 11-তে বলতেছে, এগুলো যদিও আসে না তারপরও আমরা বলছি, হেডলাইনটা মনে রাখার চেষ্টা করছি, অর্থাৎ তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব, অর্থাৎ মালিক ছাড়াও এখানে যে কেউ মামলা দায়ের করতে পারবে, এই কথাটাই বলা আছে। এগুলো অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো দরকার নাই, বাট এখানে মনে হয় 11-তে যদি আমরা দেখি, এখানেও মনে হয় 4টা ক্ষেত্রে এই বিষয়গুলো তৎক্ষণাৎ দখল লাভের জন্য আবেদন করা যাবে। আমেনা আক্তার জান্নাত, বোন একটু মিউট করেন আপনি। আমি দেখতে আপনি গুগলে ঢুকতে পারেন, ইয়াতে ঢুকতে পারেন না তো, প্রজাতির মানুষ পৃথিবীতে। এরপরে হচ্ছে হলো আমরা ধারা 12-তে দেখবো হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কি বলতেছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আপনি 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। মনে রাখবেন 12 ধারাতে 4টি ক্ষেত্রে, আমরা কিছুক্ষণ পরে দেখবো এই 4টি ক্ষেত্র কিভাবে মনে রাখবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যে ক্ষেত্রে আদালত অবশ্যই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য বা করে দিবে, মানে বাধ্য না, বাট চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে, আদালত করবে, অনুমতি দিবে। এরপরে হচ্ছে আপনার 13 ধারাতে বলতেছে হলো আংশিক চুক্তি বাস্তবায়ন। আংশিক চুক্তি বাস্তবায়ন অর্থাৎ আপনি এমন একটা বিষয় নিয়ে চুক্তি করেছেন, সেটার আংশিক যদি, মানে কোনোভাবে যদি বিলুপ্ত হলে তা বাস্তবায়ন করা যাবে। এরপরে 14-তে বলা আছে চুক্তির অসম্পাদিত অংশটা ছোট, আপনি যে জায়গাটা নিয়ে চুক্তি করেছেন, ওই ধরেন 100 বিঘা জায়গার মধ্যে মনে করেন 4 বিঘা জায়গা আপনার নাই, এখন ওই মালিকের নাই, এখন ওই আর বাকি যে 96 বিঘা আছে ওইটা আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করে দিবে। এটাই বলা আছে হচ্ছে হলো আপনার 14 ধারাতে বলা আছে, বলতেছে যে চুক্তির অসম্পাদিত অংশটা যেটা সম্পাদন করা যাচ্ছে না, সেটা খুবই ছোট, সেটা করা যাবে, অর্থাৎ আদালত এখানে যেন চুক্তিটা যেন বলবৎ হয় সে ব্যাপারে আদেশ দিতে পারবে। এরপরে 15 ধারাতে বলতেছে চুক্তির অসম্পাদিত অংশটা বড়, এখানে বড়। তো এই ক্ষেত্রে আসলে যিনি চুক্তিটা করেছেন, অর্থাৎ যিনি ওই জায়গাটা কিনতে চান, কেনার জন্য চুক্তি করেছেন, অথবা যে বিষয়টা নিয়ে চুক্তি করেছেন উনি চাইলে কি করতে পারবে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের করার জন্য বলতে পারবে, তবে ওনাকে লসটা মাথায় নিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ওনার জন্য উনি যদি বলে যে আমি মূল টাকা দিয়ে আমি জায়গাটা কিনতে চাই, অসুবিধা নাই, ওই টাইপের হলে পারা যাবে। কিন্তু যে বিক্রেতা
ওনার দ্বারা চুক্তিটা ওনার পক্ষে চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে না। আশা করছি বুঝতেছেন। এরপরে ধরেন ধারা 16-তে বলতেছে চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। স্বতন্ত্র অংশের একটা চুক্তি এখানে হইতে পারে, আরো এক জায়গায় হইতে পারে, তাহলে এটা হলো স্বতন্ত্র অংশ। একটা এটা না হলেও এটা করা যাবে, এরকম একটা আদালত আদেশ দিতে পারে। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব, টেনশনের কিছু নাই, আমরা হেডলাইন গুলো দেখার চেষ্টা করছি। আমরা 17 ধারাতে বলতেছি যে এই যে বাকি পূর্বের যে 14, 15, 16, 14, 15, 16 এগুলোর বাইরে অর্থাৎ পূর্ববর্তী ধারা 3টি যে কোনটির আওতাধীন ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করবার জন্য নির্দেশ প্রদান করবে না। এই হলো কথাবার্তা 17 পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট দেখি 18-তে। দেখি 18-তে বলতেছে যে আসলে এটা ত্রুটিপূর্ণ সত্য। ধরুন ত্রুটিপূর্ণ শর্ত সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। আপনি যখন চুক্তিটা করেছেন তখন আপনার ওই জায়গাতে আপনার কোনো ওই জায়গার কোনো আপনার ভ্যালিডিটি ছিল না, ওই জায়গার মালিক আপনি ছিলেন না, ওই জায়গার মালিক আপনি ছিলেন না। পরবর্তীতে যখন আপনি জায়গার মালিক হয়েছেন, আপনি বলতে পারবেন না যে আমি তো আপনার সাথে যখন কন্ট্রাক্টটা করেছি তখন ওই জায়গার মালিক আমি ছিলাম না, আমি আপনার চুক্তিটা সুনির্দিষ্ট মানে কমপ্লিট করব না, অর্থাৎ চুক্তি অনুযায়ী উনি কাজ এটা করবে না, অর্থাৎ যে যে বিষয়টা নিয়ে চুক্তি হয়েছে উনি ওটি অস্বীকার করতে পারবে, এরকম পারবে না। ওনাকে অবশ্যই চুক্তিটা এখানে আদালত কি করবে, চুক্তিটা বলবৎ করার জন্য আদেশ দিবে। যে এই কথা বলার সুযোগ নাই যে আমার তো আগে ত্রুটিপূর্ণ শর্ত ছিল, এই টাইপের বলার কোনো সুযোগ নাই। আশা করছি বুঝছেন। এরপরে হলো আমরা 19 ধারাতে দেখি যে আদালত যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে শুধু সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়ন যথেষ্ট নয়, তাহলে আদালত চুক্তি সম্পাদনের সাথে ক্ষতিপূরণ আদেশ দিতে পারে। এটা আদালতের মানে পাওয়ার। দেখা যাচ্ছে যে আদালত দেখতেছে যে আসলে এখানে ক্ষতিপূরণ দিলে যথেষ্ট হবে, হ্যাঁ, অথবা এখানে যে চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন তো আমি করে দিয়েছি, কিন্তু এখানে যে ক্রেতা বা যে বাদী ওনার নিশ্চয়ই অনেক ক্ষতি হয়েছে, এক্ষেত্রে ওনাকে কিছু ক্ষতিপূরণ দেওয়া দরকার বা কিছু সলিটিয়াম দেওয়ার দরকার, সেটা দেওয়া উচিত। এরকম যদি আদালত চায় তাহলে আদালত দিতে পারে, ক্ষতিপূরণও দিতে পারে। এরপরে হচ্ছে হলো 20 ধারাটা খুবই একটু গুরুত্বপূর্ণ বা বোঝার একটা বিষয় আছে, এটা আপনারা হয়তো রেজুয়াল বুঝবেন না, এটা একটু জটিল আছে। দেখেন, কোন চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত থাকলে, আপনি এমন একটা চুক্তি করেছেন আপনি ওখান থেকে ক্ষতিপূরণ নিবেন, আপনার শর্ত আছে। আপনি বলেছেন যে আপনি যদি এই চুক্তিটা যদি বলবৎ করতে না পারেন তাহলে আপনার কি করবে, আপনাকে বলছে যে এত টাকা আপনাকে ক্ষতিপূরণ দিবে, এই টাইপের একটা শর্ত হয়েছে। কিন্তু চুক্তিকারী পক্ষ ক্ষতিপূরণ প্রদানে ইচ্ছুক হলে, যে চুক্তিকারী উনি যদি ওই পক্ষ যদি ক্ষতিপূরণ প্রদানে ইচ্ছুক হলে কিন্তু অপর পক্ষ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারবে। তাহলে বিষয়টা কেমন? বিষয়টা আসলে হচ্ছে যে আমি যদি উদাহরণ দিই, আমরা সামনে আরো বিস্তারিত বলবো। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই, দেখেন একটা দোকানের জন্য কন্ট্রাক্ট হয়েছে, একটা দোকান বিক্রয়ের জন্য কন্ট্রাক্ট হয়েছে, তবে এখানে শর্ত আছে ওই দোকানটা আমি নিব, ঠিক আছে, তবে আপনি আমাকে একটা লাইসেন্স অথবা একটা ট্রেডমার্ক বা একটা লাইসেন্স বা যেটাই বলেন, এবং একটা ট্রেড লাইসেন্স আমাকে করে দিতে হবে, আমি পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি লাইসেন্স করতে না পারেন তাহলে আমাকে 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। উনি ওই শর্তে রাজি আছে, ওকে, আমি যদি লাইসেন্স করে দিতে না পারি আমি 10,000 টাকা ক্ষতিপূরণ দিব, ঠিক আছে। কিন্তু উনি কি করছে কোনো লাইসেন্স করার জন্য উনি কোনো কি করে নাই, চেষ্টাও করে নাই। পরবর্তীতে বলতেছে আপনার সাথে আমার কথা হয়েছিল, লাইসেন্স আমি করে দিতে না পারলে আপনাকে 10,000 টাকা ক্ষতিপূরণ দেব, আপনি নিয়ে যান। এই কথা বলার কোনো সুযোগ নাই। যার সাথে চুক্তিটা হয়েছে, অর্থাৎ চুক্তিকারী যদি চায় এখানে মানে আদালতের মাধ্যমে যে না, আমি ক্ষতিপূরণ চাই না, আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাই, আমার সাথে কথা হয়েছিল লাইসেন্সের, আমাকে লাইসেন্সটাই দিতে হবে, উনি লাইসেন্সের জন্য কোনো আবেদনই করে নাই বা লাইসেন্স বন্ধও নাই, তাহলে কি করবে আদালত? এই ক্ষেত্রে কি করবে? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারবে যে না, আপনি ক্ষতিপূরণ দিয়েও বাঁচতে পারবেন না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা 21 ধারাতে দেখি। আমরা 12 ধারার অপোজিট হচ্ছে হলো 21 ধারা। আমরা 12 ধারাতে বলছিলাম
12 ধারাতে বলছিলাম 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, আর 21 ধারাতে বলা আছে 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য নয়। এগুলো আমরা দেখব বিস্তারিত। 21 ক নতুন করে অ্যামেন্ডমেন্টে আসছে যে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। যেগুলো অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, অবশ্যই বিক্রয় চুক্তিটা রেজিস্ট্রি হইতে হবে। এরপরে হলো আমরা 22 ধারাতে দেখি, 22 ধারাতে বলতেছে যে 8 এবং 9 ধারা ব্যতীত, মাথায় রাখবেন এই 8 ধারা এবং 9 ধারা ব্যতীত। 8 ধারাতে বলতেছে হলো, আমরা একটু আগে পড়েছি, সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়। আপনি যদি আপনাকে যদি আপনার জায়গার দলিলপত্র আপনার কাছে আছে, আপনাকে কেউ বেদখল করেছে, তাহলে আপনি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করবেন আপনি 8 ধারাতে, ঠিক আছে। আর 9 ধারাতে আপনি হলো, আপনাকে কেউ বেদখল করেছে, আপনি 9 ধারাতে মামলাটা করতে পারবেন। এই এবং 8 এবং 9 ধারা, এটা আদালত অবশ্যই আহ, আহ, এটা আদালত দিতে বাধ্য। অর্ডারটা এটা আদালতের জন্য এখানে ডিসক্রিশনারি পাওয়ার নয়। এটা হলো, এটা আহ, কি করতে হবে এই ক্ষেত্রে, এটা আদালত বাধ্যতামূলক ভাবে এই ডিগ্রি প্রদান করতে হবে, এটা আদালত বাধ্য এখানে। হ্যাঁ, আর 22 কি বলতেছে, 22 বলতেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ 8 এবং 9 ছাড়া বাকি যতগুলো প্রতিকার আছে, 8 এবং 9 ধারায় বাকি যতগুলো প্রতিকার আছে, সবগুলো প্রতিকার আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালত চাইলে দিতে পারবে, আদেশ দিবে, আদালত চাইলে দিবে না, আদালতের বিশাল পাওয়ার। এখানে আদালতকে বাধ্য করা যাবে না, ঠিক আছে। আমরা যখন মনে করেন ফৌজদারি কার্যবিধি পড়বো, তখন দেখবেন যে 96 ধারা, হ্যাঁ, জামিনের 496 জামিনের বিষয়টা, এটা আদালত দিতে বাধ্য। এটা জামিনযোগ্য একটা এটা হলো বেইলেবল একটা ধারা। তো এই ক্ষেত্রে বেইলেবল একটা অফেন্স, এখানে আপনাকে জামিন দেওয়াটা বাধ্যতামূলক, ঠিক আছে। কিন্তু আপনি 497 যখন দেখবেন, তখন ওখানে আপনার কোনো আদালত বেল দিতে অর্থাৎ জামিন দিতে বাধ্য নয়। আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন, উনি মন চাইলে দিবে, মন না চাইলে দিবে না, এই হলো অবস্থা। তো এই ক্ষেত্রে 8 এবং 9 ধারা শুধু আদালতকে বাধ্যতামূলক দেওয়া লাগবে, আর বাকি ক্ষেত্রে দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এরপরে দেখেন, যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, আমরা একটু আগে বলছিলাম যে সকল ক্ষেত্রে, মানে যে সকল চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য 12 ধারাতে, আর 12 ধারাতে, 21 ধারাতে হলো যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, যায় না, এটাতে যায়, আর এটাতে 8টি ক্ষেত্রে যায় না। কিন্তু 23 বলতেছে ব্যক্তি ব্যক্তি, অর্থাৎ যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় 8 ধরনের ব্যক্তি আছে। এবং 24 ধারাতে বলতেছে যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, এরকম 4 ধরনের ব্যক্তি আছে। আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ। এরপরে দেখেন, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আপনারা কি আমার আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, অসুবিধা নাই। আমরা বারবার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি দেখবেন আজকে হয়তো আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা প্রায় শেষ করে ফেলবো আর কি, কারণ আমাদের হাতে সময় কম। আমরা 2 মাসের মধ্যে আমরা 7টা সাবজেক্ট শেষ করতে চাই, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, ঠিক আছে। আর বাকি 1 মাস শুধু পরীক্ষা দিবেন, সকাল বিকাল সকাল বিকাল শুধু পরীক্ষা দিবেন, তাহলে হয়ে যাবে। রিভিশন দিবেন আর পরীক্ষা দিবেন, রিভিশন দিবেন আর পরীক্ষা দিবেন, তাহলে ইনশাল্লাহ পাশ করাটা পসিবল, ঠিক আছে। 25 ধারাতে কি বলতেছে, সত্য নাই এমন ব্যক্তি অথবা স্বেচ্ছায় অনুমোদিত বসতকারী আহ, কর্তৃক সম্পত্তির বিক্রয় চুক্তি, এখানে কোনো সত্য নাই, তারপরও আপনি কি করছেন, আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করে ফেলছেন, এক্ষেত্রে আসলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। আমরা 18 ধারার সাথে 25 ধারার একটা সম্পর্ক আছে। 18 ধারাতে আমরা বলছিলাম ত্রুটিপূর্ণ সত্য, উনি কারোর সাথে কন্ট্যাক্ট করেছে, পরবর্তীতে ত্রুটিটা ওনার দূর হয়েছে, পরে উনি অস্বীকার করতে চায় চুক্তিটা, ওইটা করা যাবে না। কিন্তু এখানে সত্য নাই, একদম সত্য নাই, তারপরও সে কি করছে, কারোর সাথে কন্ট্যাক্ট করেছে, এক্ষেত্রে উনি, যার সত্যই নাই, উনি আবার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আবেদন করতে পারবেন, ঠিক আছে। 26 বলতেছে পরিবর্তন ছাড়া যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, অর্থাৎ এমন একটা বিষয় আছে,
এগুলো পরিবর্তন করতে হবে, তাইলে হয়তো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে, নাইলে পরিবর্তন করা ছাড়া চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না যাদের ক্ষেত্রে। এরপরে 27 বলতেছে যাদের বিরুদ্ধে বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, এরকম 5 শ্রেণীর ব্যক্তি আছে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়। আর 27 কতে আমরা বলেছি যে ইজারা চুক্তি রেজিস্ট্রি হতে হবে না। ইজারা চুক্তি অর্থাৎ কোনো লিজ টিজ এগুলো আপনাকে কি করতে হবে না, আপনার এগুলা রেজিস্ট্রি দরকার নাই। এই হলো কথাবার্তা। এরপরে 28 বলতেছে, 27 অপোজিট হলো 28। 28 বলতেছে যে পক্ষগণকে বা কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে না, মানে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট, এটা বিরুদ্ধে হবে, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় আর যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না, এরকম 3টা পক্ষ আছে। তাহলে 27 এবং 28 একসাথে পড়বেন। হ্যাঁ, 23 এবং 24 একসাথে পড়বেন। 12 এবং 21 একসাথে পড়বেন। ঠিক আছে, আমরা আমরা তাহলে কি বলছি, আমরা আমরা 5 ধারাতে বলেছি 5 ভাবে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়। হ্যাঁ, 6 ধারাতে নিরোধক প্রতিকারের কথা বলা আছে, 7 ধারাতে দণ্ডমূলক কি করা যায় না, কোনো দণ্ড এখানে মানে দণ্ড প্রদান করা যায় না। 8 ধারাতে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের কথা বলা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো 9 ধারাতে দখল পুনরুদ্ধারের কথা বলা আছে। 10 এবং 11 ধারাটা হ্যাঁ কি আছে, এটা অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন। 12 ধারাতে 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। হ্যাঁ, 13 ধারাতে আংশিক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। 14 ধারাতে আপনার হলো আপনার অসম্পাদিত অংশটা যখন ছোট হবে তখন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। আপনার হচ্ছে হলো 15 ধারাতে অসম্পাদিত অংশটা যখন বড় হবে তাহলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, তবে যে ক্রেতা উনি হয়তো চাইলে পারবে। এরপরে হচ্ছে হলো 16তে হলো চুক্তি স্বতন্ত্র অংশ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। 17তে বলতেছে এই যে 14, 15, 16 এগুলা ছাড়া আংশিক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। 18তে বলতেছে ত্রুটিপূর্ণ শর্ত কি করা যাবে, শর্ত দিয়ে যদি কোনো কন্ট্রাক্ট করে পরবর্তীতে অস্বীকার করতে পারবে না, এটা এক ধরনের স্টফেলের মতো। আর 18-র সাথে আমরা 25 পড়বো। 25-এ বলতেছে একদম আপনার কোনো শর্তই নাই, তারপরও আপনি কি করছেন, একটা কন্ট্রাক্ট করে ফেলতেছেন, এই জন্য আমরা আবার ওই কন্ট্রাক্টটা বলবৎ করার জন্য আদালতের কাছে স্পেসিফিক পারফরমেন্স চাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হইতে পারবেন না। তারপরে হচ্ছে হলো আপনার 21-এ বলতেছে, 20-এ বলতেছে আপনি ক্ষতিপূরণ প্রদান করেও আপনি রেহাই পাবেন না, অর্থাৎ আপনাকে সেম জিনিসটাই দিতে হবে, ক্ষতিপূরণ প্রদান করেও আপনার বাঁচার কোনো সুযোগ নাই। এটাই বলা আছে হলো 20-এ। 21-এ বলতেছে 12 অপোজিট 21, অর্থাৎ 12 ধারাতে আমরা বলছিলাম 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, 21 ধারাতে বলছে 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। তারপরে হলো আমরা এরপরে হচ্ছে আমরা দেখেছি হলো 21 ধারাতে তো বললাম। হ্যাঁ, 22 ধারাতে বলতেছে যে আসলে 8 এবং 9 ধারা ছাড়া বাকি সকল প্রতিকার আদালত দেওয়াটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। হ্যাঁ, আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, আদালত মন চাইলে দিবে, মন না চাইলে দিবে না। তবে এখানে সোলোটিয়াম দিবে, ক্ষতিপূরণ দিবে। 22-এ আরো কিছু কথাবার্তা বলা আছে, এখানে কোনো একটা অন্যায় কেউ সুবিধা পাচ্ছে কিনা বা বাদীর জন্য কোনো হার্ডশিপ হইতেছে কিনা, তখন এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে 22-এ। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো আপনার আমরা কি বললাম, 23-এ বলছি যে ব্যক্তি, তো যে সকল ব্যক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট, যে সকল ব্যক্তিরা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে। এবং 24-এ বলতেছে যে সকল ব্যক্তিরা বা যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট সম্পাদন করা যাবে না। হ্যাঁ, এটা হলো 24। এখানে হলো 23-এ হলো আপনার হলো 8টি ব্যক্তি আর 24-এ হলো 4 ধরনের ব্যক্তি। এরপরে 25-এ তো আমরা আগেই বলে ফেলছি শর্তহীন কোন বিক্রয় চুক্তি বলবৎ করা যাবে না। 26-এ বলতেছে পরিবর্তন ছাড়া চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। হ্যাঁ, 27-এর কতে বলা আছে ইজারা চুক্তি রেজিস্ট্রি হওয়া লাগবে না। আবার 27-এ বলতেছে যাদের বিরুদ্ধে বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। 28-এ বলতেছে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। হ্যাঁ, 29-এ বলতেছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে এরূপ ভঙ্গের কারণে বাদী ক্ষতিপূরণের মামলা পরে আর করতে পারবে না। একবার যদি আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটা খারিজ হয়ে যায়, পরবর্তীতে আপনি আর মামলা দায়ের করতে পারবেন না। আচ্ছা জান্নাত,
আমেনা আক্তার জান্নাত, আপনি কি জুমে জয়েন করতে পারেন না? তো সমস্যা দিতেছে না। তাই না আসতেছে দাদা। নেটটা একটু ভালো নেট নিবেন, আপনি নেট ইউজ করবেন। ক্লাস করতে হলে তো ভাই নেট ইউজ করতে হবে, বুঝেন নাই? আপনি লাইভ ক্লাস না করলে আপনি কিছুই বুঝবেন না। আপনি অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন, বাট আপনি যদি লাইভ না থাকেন, নেটে সমস্যা হয়, তাইলে তো আপনি মিস করবেন বিষয়গুলো। এরপরে আমরা এরপরে দেখেন, আমরা ধারা 31-এ কি বলতেছে? দলিল সংশোধনের কথা বলা আছে। হ্যাঁ, ধারা 32-এ বলতেছে পক্ষগণের ইচ্ছা সম্পর্কে অনুমান। ধারা 33-এ বলতেছে সংশোধন, যে দলিল সংশোধন করবেন এর মূলনীতি কি। তাহলে 31, 32, 33, 34 এগুলো একসাথে। 34-এ বলতেছে সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে। যেই দলিলটা আপনি সংশোধন করবেন সেটা সুনির্দিষ্ট কার্য মানে অর্থাৎ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে। এরপরে 34-এর পরে হলো আমরা চলে যাব হলো 35। 35-এ কি বলতেছে? চুক্তি রদ বা আপনি বাতিল করতে পারবেন। হ্যাঁ, 36-এ বলতেছে ভুলের জন্য আপনি কি করতে পারবেন? চুক্তিটা রদ করতে পারবেন। 37-এ বলতেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে বাতিলের প্রার্থনা করতে পারবেন, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসাবে আপনি কিছু প্রার্থনা করতে পারবেন, বিকল্প রদের প্রার্থনা করা যায়। এবার 38-এ বলতেছে যে রদ করবে, চুক্তিটা যে রদ করবে তার তরফ থেকে ন্যায় পরায়ণতার দাবি করতে পারবে। চুক্তিটা যে রদ রদ চাইবে উনি কি কি করতে পারবে? উনি উপর টাকা পয়সার জন্য আবেদন করতে পারবে। 38 এবং আমরা 41 একসাথে পড়বো। 38 এবং আমরা 41 একসাথে পড়বো। 41-এ বলতেছে দলিল বাতিলকারী পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে। যে দলিলটা বাতিল করবে ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর যে চুক্তিটা রদ করবে ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ সে এই করতে পারবে। এরপরে 39-এ হলো দলিল বাতিলের কথা বলা আছে। 40-এ বলতেছে যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে, একটা দলিলের আপনি আংশিকভাবেও বাতিল করতে পারেন। 42-এ ঘোষণামূলক ডিগ্রির কথা বলা আছে, ঘোষণা, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে। আর ঘোষণার ফলাফল কে কে ঘোষণা ভোগ করবে, ফলাফলটা কার উপরে যাবে, এই কথাটাই বলা আছে হলো 43-এ। ঠিক আছে? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলো রেকর্ড হইতেছে, আপনারা বারবার শুনবেন। আর এগুলো হেডলাইন গুলো 43-এ বলছিলাম ঘোষণার ফলাফল, অর্থাৎ ঘোষণার ফলটা কে ভোগ করবে, হ্যাঁ, এই বিষয়টা। 44-এ বলা আছে রিসিভার নিয়োগ। 44-এ কি বলা আছে? রিসিভার নিয়োগের কথা বলা আছে। এটা আমরা আবার যখন দেওয়ানি কার্যবিধি পড়ব তখন আমরা আদেশ আদেশ কত, কেউ কি জানেন? আদেশ কততে রিসিভারের কথা বলা আছে? আদেশ 40-এ রিসিভারের কথা বলা আছে, কেমন? তখন পড়বো। 52-তে হলো প্রতিকারমূলক প্রতিকার, হ্যাঁ, বা মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এই বিষয়গুলো প্রতিকারমূলক প্রতিকারের কথা বলা আছে 52 থেকে। 53-তে অস্থায়ী নিষেধাজ্ঞা, 54-তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, 55-তে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, 56-তে হলো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করবে 11টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে। আমরা 11টি ক্ষেত্রে পরে আলোচনা করব। 57-তে বলতেছে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা মানে কি? ওই যে ধরেন আপনি আপনার মমতাজের সাথে হয়তো মনে করেন আমাদের এই মিস্টেট ল একাডেমির একটা কন্ট্রাক্ট হয়েছে, উনি আমাদের এই মিস্টেট ল একাডেমি যখন আমাদের সবাই মিলে একসাথে আমরা কোনো প্রোগ্রাম করব, ওই অনুষ্ঠানে উনি এখানে কিছু মানে গান করবেন। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি যে কোনো কারণে আমাদের সাথে কন্ট্রাক্টটা মিস করেছে। পরে উনি দেখলাম যে আমার আমার মনে হচ্ছে যে উনি নিশ্চয়ই অন্য কোথাও গান করতে পারে, এরকম একটা বিষয় আমার কাছে মনে হইতেছে। তখন আমি আদালতের কাছে বলতে পারবো যে মমতাজ যেন অন্য কোথাও যেন গান করতে না পারে আমার এই মিস্টার ল একাডেমি ছাড়া। এই জন্য আমি কি করতে পারবো? এই জন্য আমি কি করতে পারবো? নেতিবাচক, অর্থাৎ উনি যেন অন্য কোথাও যেন এই করতে না পারে, এরকম একটা নিষেধাজ্ঞা আমি আদালতের কাছে চাইতে পারবো। ঠিক আছে? এই হলো মোটামুটি 57টা ধারা। 57টা ধারার মধ্যে মাত্র 51টা ধারা জীবিত আছে, বাকি 8টা ধারা অমিট, অর্থাৎ আহ 45 থেকে 51 পর্যন্ত, 45 থেকে 51 পর্যন্ত বাদ, এগুলো নাই। হ্যাঁ, বাকি 27-এর ক, তারপরে হচ্ছে হলো 21-এর ক আছে, দুইখানে ক আছে। পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়ে আমরা বলছিলাম 2005 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। আশা করছি বুঝতে পেরেছেন। এই হেডলাইনটা আপনারা কি বুঝছেন?
হেডলাইনটা মুখস্থ করা যাবে কিনা বলেন? ইনশাআল্লাহ যাবে স্যার। তখন যাবে যে লোকজন তো ক্লাস করে না, এদেরকে কি করবো বলেন? এদেরকে কি গ্রুপ থেকে বাদ দিয়ে দিব? লাইভ ক্লাস করে না, এমনি পাস করতে চায়। ঠিক আছে, আমরা তাহলে এবার একটু বিস্তারিততে যাই, কেমন? আমরা একটু বিস্তারিত বিষয়গুলো দেখি। যদিও ওইভাবে চার ধারা তেমন একটা দরকার নাই, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে চার ধারায় বলা হয়েছে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার আদালত বাস্তবায়ন করবে না। হ্যাঁ, চুক্তি বলতে কোনো দলিল, স্থাবর সম্পত্তি, সকল বিধানকে বুঝাবে। এই টাইপের চার ধারাতে কিছু সংরক্ষণ, সেভিংস এর কথা বলা আছে, সেভিংস, অর্থাৎ যেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন, হ্যাঁ, মানে এগুলো কাজ হয় না, এই টাইপের কিছু কথাবার্তা বলা আছে। এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। আমরা পাঁচ ধারাটা অধিক গুরুত্বপূর্ণ, তিনটা স্টার দিব। পাঁচ ধারা তিনটা স্টার দিব। পাঁচ ধারা গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচটি উপায়ে, কয়টি উপায়ে? পাঁচটি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। কয়টি উপায়ে? পাঁচটি উপায়ে। ধারা কত? পাঁচ। ধারা পাঁচ, উপায় কত? পাঁচটা। ধারা কত? পাঁচ। কয়টা কয়টা উপায়ে? পাঁচটি উপায়ে। পাঁচের সাথে পাঁচের একটা মিল আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে হলো, দেখেন, এটা হলো দখল গ্রহণ। প্রথমে হলো দখল গ্রহণ বা অর্পণের মাধ্যমে, বুঝছেন? খ নম্বরে বলতেছে হলো কোনো যা করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, অর্থাৎ বাধ্যবাধকতা রয়েছে যে আপনি এই কাজটা করবেন, এরকম একটা আদেশ প্রদানের মাধ্যমে আপনাকে বলতে পারে যে আপনি এই কাজটা করেন, এরকম একটা আদেশ দিতে পারেন। এরপরে যা করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে তা থেকে বিরত রাখার জন্য, যে আপনি এই কাজ করবেন না, নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে, ঠিক আছে, যে এই কাজটা করা যাবে না। হ্যাঁ, তারপরে বলতেছে হলো ক্ষতিপূরণ রায় প্রদান ব্যতীত বা অন্য কোনো পক্ষসমূহের অধিকার নির্ধারণে, অর্থাৎ ঘোষণার মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘোষণার মাধ্যমে। এরপরে হলো একজন তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগের মাধ্যমে। এটাও একটা প্রতিকার। রিসিভারে কি করবে? আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়বো তখন 40 আদেশের মধ্যে বলা আছে রিসিভার কিভাবে নিয়োগ করতে হয়, রিসিভারের দায় দায়িত্ব, ওখানে 4টা বিধি আছে 40 আদেশে, ওইগুলো আমরা দেখবো। রিসিভার কেন নিয়োগ করা হয়, রিসিভারের দায় দায়িত্ব কি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। রিসিভার মানে হচ্ছে হলো আপনার সম্পত্তির মধ্যে এখন বাদীও নাই, বিবাদীও নাই, ওখানে একজন রিসিভার আছে। উনি কি করবে? যত ভাড়া বা দেখাশোনা সব কিছু রিসিভারে করবে। কথা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে যাইতেছে বলেন? কোনো সাউন্ড নাই, কি ধরনের কথাবার্তা বলেন তো? স্যার বোঝা যাচ্ছে। রেসপন্স করবেন তো? ওকে, তাহলে আমরা 5টা বিষয় দেখলাম। এখন কথা হচ্ছে হলো 5টা বিষয় মনে রাখবেন কিভাবে, সেটা হলো কথা। 5টা বিষয় আপনি মনে রাখবেনটা কিভাবে? আমরা 5 ধারাতে 5টা বিষয় মনে রাখার কৌশলটা একটু নোট ডাউন করে ফেলেন। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে আপনি লিখবেন হচ্ছে হলো 4D। পুর অর্থ কি? গরিব না? ফি ডাবল ও আর, পুয়ার, আর হলো ডি, গরিব হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ফি দিয়ে হলো পজেশন মানে দখল। প্রথম প্রতিকারটা হলো দখল গ্রহণ বা অর্পণের মাধ্যমে। পজেশন দখল গ্রহণ বা প্রদানের মাধ্যমে, আমরা আগের লগে মিলাই ফেলতে পারবো। ও দিয়ে হলো অব্লিগেশন টু ডু, অর্থাৎ যা করার বাধ্যবাধকতা রয়েছে তা আদেশ প্রদানের মাধ্যমে। ও দিয়ে বলবো আমরা অব্লিগেশন নট টু ডু, অর্থাৎ যা না করার বাধ্যবাধকতা রয়েছে তার আদেশ প্রদানের মাধ্যমে। আর দিয়ে হলো রিসিভার। ডি দিয়ে হলো ডিক্লারেশন, ঘোষণার মাধ্যমে। আপনারা কি বুঝতে পেরেছেন? মনে থাকবে এখন 5 ধারা? জি স্যার। 4D, পি ডাবল ও আর ডি, এটা মনে রাখবেন। মোটামুটি কাজ শেষ, সারাদিন পড়ে লাভ নাই। ফি দিয়ে পজেশন মনে রাখবেন। পজেশন তো দখল, দখল গ্রহণ বা অর্পণের মাধ্যমে একটা প্রতিকার দেওয়া হয়। অব্লিগেশন টু ডু, অর্থাৎ কোনো
যা করার বাধ্যবাধকতা রয়েছে তার আদেশ প্রদানের মাধ্যমে, আবার হলো অব্লিগেশন নট টু ডু, যা না করার বাধ্যবাধকতা রয়েছে তা না করার আদেশ প্রদানের মাধ্যমে, এরকম আদেশ প্রদানের মাধ্যমে। আর দিয়ে রিসিভার, ডি দিয়ে ডিক্লারেশন। রিসিভার তো বুঝেনি, ডি দিয়ে ডিক্লারেশন মানে ঘোষণার মাধ্যমে। আশা করছি বিষয়গুলো মনে থাকবে না, এই 5টা প্রতিকারের কথা। মনে থাকবে। ওকে, আপনারা আমার জন্য কি করতেছেন বলেন তো? আমি বললাম না আমার স্টুডেন্ট লাগবে প্রচুর। এখন তো সময় ভালো, সবাই পড়তে চায়, 3 মাসে পাশ করতে চায়, এরকম লোকজন নাই আল্লাহর বান্দা? ঠিক আছে, অবশ্যই বস আছেন। কই এগুলা কি পরীক্ষার পরে ভর্তি করাইবেন রিটেনের জন্য? ভর্তি করা যাবে, কথাবার্তা চলতেছে, দেখি। বলবেন যে মাত্র 500 টাকায় সপ্তাহে 7 দিন পড়াবে, মাত্র 500 টাকায় সপ্তাহে 7 দিন 7 দিনে পড়াবে, ঠিক আছে? এটা বলবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে তো আমরা দেখেন আমরা কি বললাম, আমরা 6 যারা জানি, এটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। এর বাইরে আমাদের আর কোনো কিছু জানারও দরকার নাই। যে যা না করার বিষয়ে 6 ধারাতে বলতেছে আপনার হলো নিরোধক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার, অর্থাৎ যা না করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে, যেটা এখানের এখানকার মানে বুঝছেন নি? ওই যে এখানে আমরা মানে 3 নাম্বার আছে না, এই যে যা করার বিষয়ে উত্তরে কি বলতেছি, এই যে যা করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে তা থেকে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে, এইটাই এটাই হচ্ছে হলো 6 ধারা, বুঝছেন? 6 ধারা এবং 5-এর মিল আছে। সাথে বলতেছে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করা যায় না, মঞ্জুর করা যায় না, দণ্ডমূলক আইন। এটা আবার পেনাল কোড না, যত দণ্ড আছে সব, মানে যত ধরনের শাস্তি আছে সব বুঝাবে, অর্থাৎ যত ধরনের দণ্ড, কোনো দণ্ডই দিবে না, সুনির্দিষ্ট প্রতিকার। এটাই বলতেছে 7 ধারাতে। হ্যাঁ, তারপরে হলো স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটা হলো সম্পত্তি, স্থাবর সম্পত্তি। 8 থেকে 11তে হলো স্থাবর অস্থাবর দুইটাই আছে, আর 8 এবং 9 হলো স্থাবর সম্পত্তি। 8 এবং 9 হলো কি স্থাবর সম্পত্তি। 8 ধারাতে কি বলা আছে আমরা একটু আগে বলছিলাম, সত্য সহ দখল পুনরুদ্ধারের অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এটা হলো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার অথবা খাস দখল পুনরুদ্ধার বলা হয়। এটাকে বলতেছে কি দেখেন, অর্থাৎ আমি একটু আগেও বলেছিলাম যে আপনার একটা জায়গার মধ্যে আপনার সত্ত্ব আছে, আপনার কাগজপত্র দলিল যা যা থাকার দরকার সবই আছে, কিন্তু আপনাকে কেউ বেদখল করছে, আপনাকে কেউ উচ্ছেদ করে দিয়েছে, আপনার জমিটা কেউ দখল করতে চায়, নিয়ে যেতে চায়, তখন আপনি কি করতে পারবেন? 8 ধারায় মামলা করবেন সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের। পাশাপাশি আপনাকে কেউ যদি বেদখল করে দেয় তাহলে আপনি এখানে ঘোষণা চাইবেন। হ্যাঁ, আপনি 8 এবং 42 একসাথে মামলা করবেন, 8 এবং 42 একসাথে মামলা করবেন। এরপরে হলো দেখেন 8 ধারাতে কিছু বিস্তারিত কথাবার্তা আছে, এগুলো একটু নোট ডাউন করতে হবে। নোট কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 ধারা মতে সত্ত্ব সহ দখল ফেরতের মামলা করতে হয় এড ভ্যালুরাম 2% দিয়ে। এড ভ্যালুরাম বুঝেন? এড ভ্যালুরাম কোর্ট ফি, এটাকে বলা হয় এড ভ্যালুরাম কোর্ট ফি। অর্থাৎ আপনার মামলার মূল্যমান হচ্ছে ধরেন 10,000 টাকা, এখন সেখানে 2%, 10,000-এর 2% কত? 2,000 টাকা। না, 200 টাকা হবে, 200 টাকা। 200 টাকা, 200 টাকা। 200 টাকা, 200 টাকার সাথে আপনি আবার 15% যোগ করবেন, আরো 15% যোগ করবেন। কার সাথে? 200 টাকার সাথে। 230 টাকা। হ্যাঁ, 200 টাকার 15%, ঠিক আছে? আবার এই পুরো টাকার না, 200 টাকার 15% যোগ করে টোটাল যেটা, সেটাই হচ্ছে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। ওকে, এটা হলো সম্পত্তির ক্ষেত্রে সম্পদ, অর্থাৎ যে কোনো সম্পত্তির মামলার জন্য এটা করবেন। যদি যদি আপনারা সেটা যদি করেন, ওই অন্য কোনো টাকার অঙ্কে মামলা করেন, অর্থের ক্ষতিপূরণের মামলা করেন, তখন অ্যাড ভ্যালুরাম কিভাবে বাড়ি করবেন? তখন হচ্ছে হলো
আপনি হলো 2.5% হবে, তখন 2.5%। ক পার্সেন্ট? 2.5%। 2.5% প্লাস 15%। এটা মাথায় রাখতে হবে। অর্থের মামলায় হলো কত পার্সেন্ট? 2.5%। 2.5%। এটা একটু মাথায় রাখতে হবে। আমি কি আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি? ক্লাস কি ভালো লাগে? জি জি স্যার। স্যার। মানে এইভাবে এইভাবে পড়লে কি পাশ করা পসিবল? ইনশাআল্লাহ। সম্ভব। অবশ্যই পসিবল। তাহলে আমরা অ্যাড ভ্যালুরাম কোড ফি দেখলাম। এটা হলো অনুচ্ছেদ, আমরা 142 12 বছরের মধ্যে মামলাটা করতে হয়। কত অনুচ্ছেদে? তামাদি আইনের 142 অনুচ্ছেদে 12 বছরের মধ্যে আপনাকে 8 ধারায় মামলা করতে পারবেন। আপনার সময়সীমা হচ্ছে হলো মামলা করার সময়সীমা 12 বছর। কত অনুচ্ছেদে বলা আছে? 142 অনুচ্ছেদে। এরপরে লিখবেন হচ্ছে হলো 8 ধারা আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। মাইন্ড ইট, 8 ধারায় আপনি সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। এই ডিগ্রির বিরুদ্ধে আপিলও করতে পারবেন, কোনো সমস্যা নাই। 8 ধারা সত্য সহ দখল ফেরতের জন্য 42 ধারায় আপনি ঘোষণা বা টাইটেল চাইতে হয়। জি সরি স্যার স্যার সরকারের বিরুদ্ধে মামলা বলতে? আমি একজন একজন উত্তর দিচ্ছি। সরকারের বিরুদ্ধে মামলা বলতে হলো, ধরেন সরকার আপনার কাছ থেকে জায়গাটা উচ্ছেদ করতে চায় কোনো কারণে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার। হ্যাঁ এখন কোনো কারণে মানে আপনি তখন সরকারের বিরুদ্ধে মামলা করে দিতে পারবেন, কারণ এখানে আপনার সত্য আছে। আর আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি জানি বলতেছিলেন জাকিয়া পারভিন, বলেন তো আবার। বলতেছি স্যার যে মানে আকারে আপিল বই দুটাই করা যাবে। জি, আপিল আপিল এবং কি আর কথা বলছে না, আপিল এবং কি রিভিউ করা যাবে মানে। আরে ভাই, রিভিউ রিভিউ সব দেওয়ানি মামলায় করা যায়, এগুলো বলার কিছু নাই। রিভিউ মানে কি আবার রিপিট বিষয়টার জন্য নথি তলব করছেন আপনি, এটা আবার রিভিউ করার জন্য বলতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা করতে পারে, যে কোনো মামলায় আপনি করতে পারবেন। আপনি রিভিশনও করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দেখতে হবে যে এটাকে আপিল যোগ্য কিনা। আপিল যোগ্য হলে আপনি আপিল করবেন। আর আপনি যদি আপিল যোগ্য না, আপিল করা যাবে, বাট আপনি চাইলে রিভিশনও করতে পারবেন, এটা আপনার খুশি। পরবর্তীতে আপনি আর আপিল করতে পারবেন না, এই টাইপের আর কি। আর কিছু কিছু বিষয় আছে আপিল যোগ্য, কিছু আছে আপিল অযোগ্য। আমরা এগুলো নিয়ে দেওয়ানি যখন পড়বো, দেওয়ানি কার্যবিধি পড়বো, তখন বিস্তারিত আলোচনা করবো। আমরা ওইদিকে যাইতে চাই না এখন। এখন হচ্ছে হলো কি বলতেছে, আপনি 8 ধারার সাথে আপনার টাইটেল চাইতে পারবেন, ঘোষণা চাইতে পারবেন, যে আমাকে ঘোষণা দেওয়া হোক এবং কি আমাকে সত্যটা ঘোষণা দেওয়া হোক, দখলটা দেওয়া হোক, এগুলো আপনি চাইতে পারবেন। 8 ও 42 দ্বারা একসাথে করতে পারবেন। আর ঘোষণামূলক মামলার জন্য কোর্ট ফি হলো 300 টাকা, এটা বাধ্যতামূলক, ফিক্সড কোর্ট ফি। আমরা আপনাদেরকে গ্রুপে কোর্ট ফি আইন দিয়ে দিব। কোর্ট ফি অ্যাক্ট আছে 1872 মনে হয়, আমি যদি ভুলি না যাই আর কি, অনেকদিন হয়েছে, পড়াশোনা নাই। ওই কোর্ট ফি একটা আপনাদেরকে দিয়ে দিব, ওটা দেখবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো 8 ধারায় বাদীকে কি প্রমাণ করতে হবে, মানে ওই 8 ধারায় নালিশি সম্পত্তিতে বাদীর আইনগত অধিকার আছে কিনা এটা প্রমাণ করতে হবে। নালিশি সম্পত্তিতে বাদীর আইনত অধিকার আছে কিনা সেটা প্রমাণ করতে হবে 8 ধারায়। বিবাদী সেই আইনত অধিকার অস্বীকার করছে, উক্ত সম্পত্তি হতে বাদীকে সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক ভাবে বেদখল করা হয়েছে, সত্য সহ দখল ফেরত না পেলে বাদীর অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এই বিষয়গুলো আপনাকে বলতে হবে কোর্টে। এরপর হচ্ছে কোর্ট ফি, দেওয়ানি মামলা অর্থাৎ কোর্ট ফি আইন হলো 1870, আমি ভুলে গেছিলাম 1870। দেওয়ানি মামলা পরিচালনার জন্য আদালতকে যে খরচ প্রদান করতে হয় তাকে কোর্ট ফি বলে। বাংলাদেশ আদালতে কোর্ট ফি নির্ধারণ করা হয় কোর্ট ফি আইন 1870 অনুসারে। কোর্ট ফি আইন সর্বশেষ সংশোধন করা হয় 2010 সালে। কোর্ট ফি 2 প্রকার, একটা হলো অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, আর একটা হচ্ছে কি ফিক্সড কোর্ট ফি, ফিক্সড বা নির্ধারিত। নির্ধারিত কোর্ট ফি। এই 2 ধরনের কোর্ট ফি প্রচলিত রয়েছে। আপনারা গুগল করলেও বিষয়টা দেখে যাবেন, কোর্ট ফি একটা গুগল করলে পাওয়া যাবে। 1870 কোর্ট ফি আইন লিখলে আপনারা কোর্ট ফি আইনটা দেখে নেবেন, এটা ডাউনলোড করবেন, একটু দেখে নেবেন। সর্বনিম্ন কোর্ট ফি 5 টাকা আছে, সর্বোচ্চ কোর্ট ফি 10,000 টাকা আছে। এটা কি লিখলাম আমি, 1000 টাকা লিখলাম কেন? এটা হলো ফিক্সড কোর্ট ফি, সরি, এটা ফিক্সড কোর্ট ফি। সর্বনিম্ন 5 টাকা, সর্বোচ্চ
1000ও আছে। আর যেমন দেনমোহর আদায়ের কোর্ট ফি 25 টাকা, আর অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি হলো কোর্ট ফি আইন 1870 অনুসারে সর্বোচ্চ অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি 50,000 টাকা। এটি হলো আপনার হলো কিসের ক্ষেত্রে? অর্থের ক্ষেত্রে। আর অর্থ বাদে বাকি সম্পদের ক্ষেত্রে সর্বোচ্চ 40,000 টাকা কোর্ট ফি, এর বেশি দেওয়া লাগবে না। যখন অনেক বেশি চলে আসবে তখন সর্বোচ্চ 50,000। এটা হলো কিসের ক্ষেত্রে? অর্থর মামলার ক্ষেত্রে। আর অর্থ বাদে অর্থের মামলায়। আর সম্পত্তির ক্ষেত্রে হলো 40,000 টাকা সর্বোচ্চ আর কি। তো এই অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি নির্ধারণ করা হয় মামলার মূল্যমানের উপরে, তাইদাত মূল্যের উপরে। যেমন কোন সম্পত্তির ক্ষেত্রে 2%, যা বের হবে এর সাথে আরো 15% যোগ করতে হবে। এটাই হচ্ছে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি বের করার প্রসেস। আশা করছি বিষয়গুলো বুঝতে পারতেছেন। যদিও আমার এখন পরীক্ষার জন্য অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি বাড়িকরণের কোনো দরকার নাই, জাস্ট বুঝলেই হলো। আমরা বিস্তারিত নোটে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, কোনোটাই বাদ দিই নাই। যে অর্থের মামলায় 2.5%, এর সাথে আরো 15% যোগ করতে হয়, যেটা আমরা একটু আগে বলেছিলাম। তবে মনে রাখতে হবে যদি মামলার মূল্যমান যদি 15,000 টাকার কম হয় তাহলে কিন্তু 15% বিয়োগ করতে হবে, মাইন্ড ইট। এরকমও হইতে পারে মামলার মূল্যমান যদি 15,000 টাকার কম হয় তাহলে 15% যোগ না হয়ে কি হবে? বিয়োগ হবে, বিয়োগ। বিয়োগ হবে। হ্যাঁ, আবার অনেকে মনে করেন যে এই 15% মনে ভ্যাট, এটা ভ্যাট না, এটা কোর্ট ফি আইনের একটা নিয়ম, এটা ভ্যাট না। অনেকে বলবে যে 15% ভ্যাট যোগ করো, এটা ভ্যাট না, এটা কোর্ট ফি আইনের নিয়ম, এইভাবে করতে হয়, হিসাবটা এইভাবে করতে হয়। না, এখানে যদি ভ্যাট যদি হইতো তাহলে এটা 15% লেস হইতো, বলেন, বিয়োগ হইতো। স্যার তাহলে এটা স্যার এটা কিভাবে ধরেন মূল্যমান যদি 15,000 টাকার কম হয়, সাপোজ ধরুন 14,000 টাকা হইলো, সেক্ষেত্রে এটা অর্থের ওই অর্থের মামলা যদি 2% হয়। মানে 2% আপনাকে না, আর- আপনাকে আর- 2% অর্থের হলে 2.5% করে এর 15%টা বাদ দিয়ে দিবেন। ওটা বাদ কোনো দিতে হবে। মানে ওইটা লাগবে না, এই টাকাগুলো বাদ যাবে। 15% জি। মানে 15% বিয়োগ হবে, মানে ওইভাবে বের করে মেবি 15% বিয়োগ হবে। আর আমি এটা নিয়ে একটু কনফিউজ, নাকি সরাসরি বিয়োগ হবে এটা একটু দেখতে হবে। কোর্ট ফি আইনের মধ্যে বের করা আছে, আমি দেখছিলাম একবার, কোর্ট ফি আইনের মধ্যে দেওয়াই আছে, 15% লেসের বিষয়টা দেওয়াই আছে। আমি আপনাদেরকে দিব এটা। অনেকদিন আমি আমি এটা 1 বছর আগে মনে হয় এটা দেখছিলাম, কোর্ট ফি একটা, এই সিস্টেমটা। তো এই হলো কথাবার্তা, এগুলো তেমন একটা কাজে লাগে না। তো কোর্ট ফি আইনটা বাড়ি করলে বুঝতে পারবেন। এরপরে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর অর্ধেক দিতে হয়, অর্ধেক। আমরা এখন 9 ধারাতে ঢুকে যাব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যখন এই যে 9 ধারাতে যাব তখন কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালুরামের অর্ধেক। যেমন সাপোজ সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করবেন 9 ধারায়। ওই যে আপনার একটা জায়গাতে আপনি কি করছেন, আপনি দখলে আছেন, আপনাকে বেদখল করে দিয়েছে, আপনার এখানে মূল্যবান জিনিসপত্র আছে, আপনাকে বেআইনি ভাবে বেদখল করছে, আপনি সংক্ষুব্ধ, আপনি মামলা করে দিবেন। পরবর্তীতে উনি সম্পদের মালিক হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আপাতত আপনাকে 9 ধারার মামলাতে শুধুমাত্র আপনাকে দখল আছেন কিনা সেই বিষয়টা দেখবে, আপনি দখল না বেদখল এই বিষয়টা দেখবে। কি 9 ধারার মামলাতে অন্য কিছু দেখবে না, কোনো কাগজপত্র আপনার কিচ্ছু চাইবে না, দলিল পত্র কিচ্ছু দেখে না, জাস্ট দখল কার এটাই দেখে আদালত রায় করে দিবে। ঠিক আছে, এই হলো 9 ধারার মামলা। তবে এই নয় যে 9 ধারা দিয়ে উনি সম্পদের মালিক হইতে পারবে না, পরে উনি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করে তার সত্ত্ব উনি আদায় করে নিতে পারবে, সমস্যা নাই। তবে স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি মামলা দায়ের করবেন এবং স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তির কোনো প্রতিনিধি মোকদ্দমাটি দায়ের করতে পারবে, এবং যথাযথ পন্থা ছাড়া, অর্থাৎ তাকে আইনত পন্থা ছাড়া স্থাবর সম্পত্তি হতে বেদখল করছে, তার অসম্মতিতে বেদখল করছে, এই বিষয়গুলো আসতে হবে। এরূপ সম্পত্তিতে নিজের সত্য প্রতিষ্ঠা বা তার দখল পুনরুদ্ধার করার জন্য পরবর্তীতে মোকদ্দমা দায়ের করতে বাধা হবে না। আপনি পরবর্তীতে মামলা করা যাবে, কারণ এখানে রেয়ার জুডিকাটা দ্বারা বাড়িতে হবে না। আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়বো তখন 10 ধারাতে বলা আছে রেয়ার সাব জুডিস, আর 11 ধারাতে বলা আছে রেয়ার জুডিকাটা, অর্থাৎ দোবারা দোষ, একবার মামলা নিষ্পত্তিকৃত বিষয়ে পরবর্তীতে নতুন করে মামলা দায়ের করা যায় না। তাহলে এটা সরকারের বিরুদ্ধে কর্তৃক বেদখল হলে কি করা যাবে না, মোকদ্দমা দায়ের করা যাবে না। আপনি 9 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। বুঝতেছেন আমার কথাগুলো? জি স্যার। দেখেন একদম ইজি, একদম ইজি। এগুলো এমন না যে একদম হার্ড, পারা যাবে না, পাস করা যাবে না, এরকম কোনো সিস্টেম নাই। আমি দেখি না যে এগুলো না পারার কিছু নাই, 2-4 দিন পড়লেই বিষয়গুলো ইজি হয়ে যাবে। শুধু হেডলাইন গুলো মনে রাখার চেষ্টা করেন, ভিতরের গল্পগুলো আস্তে আস্তে পড়েন। না বুঝলে তো ইনশাল্লাহ আছি, আমরা প্রতিদিনই আছি। এরপরে দেখেন আর আপনাদের জন্য একটা ক্লাস পয়েন্ট আছে। যারা ক্লাস করতে চান নোটিশটা নিয়ে নেন।
আমি কিছু পুলিশদেরকে পড়াই যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবে, অর্থাৎ এএসআই পরীক্ষা দিবে, এরকম কয়েকজন মানে ব্যক্তি আছে, 7-8 জন আছে। ওনাদেরকে আমি পড়াই, ওনাদেরকে আমি সাক্ষ্য আইন পড়াইতেছি। তো আপনারা চাইলে রবি মঙ্গল বৃহস্পতি 8টা থেকে জয়েন করতে পারবেন, কেউ চাইলে আর কি, সময় আছে, ক্লাস করতে চান তাইলে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝছেন কিনা? এরপরে দেখেন, এই ধারা অনুসারে কোনো দায়েরকৃত কোনো মোকদ্দমা আপিল বা রিভিউ করা যাবে স্যার না। আমি বুঝিনি যে কি বললেন, জি, যে কিসের ক্লাসে কথা বললেন? আমরা আরেকটা গ্রুপকে, অর্থাৎ পুলিশে যারা এএসআই হতে চায় আর কি, পদোন্নতি পরীক্ষা, পুলিশ পদোন্নতি পরীক্ষায় কিছু পুলিশ ভাই বোনদেরকে আমি পড়াই রবি মঙ্গল বৃহস্পতিবার 8টা থেকে, রাত 8টা থেকে। হ্যাঁ, চাইলে আপনারা ওখানে আমরা সাক্ষ্য আইন পড়াইতেছি, এটা তো আপনাদের লাগবে, চাইলে আপনারা সাক্ষ্য আইনটা পড়তে পারেন। এটা আপনাদেরকে ইনভাইট করলাম আর কি, যদি চান আপনারা, এটা স্পেশাল আর কি। হুম, 10টা বুঝেছি। আপনাদের ক্লাস থাকবেই প্রতিদিন, বাট যদি চান যে না 8টা থেকেও আমরা রবি মঙ্গল বৃহস্পতিবার আমরা 8টা থেকে জয়েন করব, তখন আপনারা চাইলে আমরা আপনাদেরকে লিংক দিতে পারি, আমি এই লিংকটা এই গ্রুপে দিয়ে দিব, যদি চাইলে ক্লাস করতে পারেন, সাক্ষ্য আইন পড়াচ্ছি ওখানে। অবশ্যই অবশ্যই আমরা ক্লাস করবো। করবেন না? হ্যাঁ, পাস করতে চান আপনি মনে হয়, অবশ্যই পাস করা দরকার না? অবশ্যই পাস করা দরকার। ওকে, নাইস। আগ্রহ থাকলে পাস করবেন। এরপরে হলো শুধুমাত্র উচ্চ আদালতে বা হাইকোর্টে রিভিশন করতে পারবেন। 9 ধারার মামলাতে শুধু রিভিশন করা যায় হাইকোর্টে, অন্য কিছু করা যায় না, যে ডিগ্রিটা দেওয়া হয়। এরপরে হলো আপনার 3 এবং 6, আমরা অনুচ্ছেদ 3-এ বলছিলাম, অনুচ্ছেদ 3-এ 6 মাস, ধারা 9 বলা আছে, একদম মিল আছে, 3-6-9, একটা নাম তার একটা মিল আছে, 3-6-9। অর্থাৎ অনুচ্ছেদ 3-এ বলা আছে 6 মাসের মধ্যে আপনাকে বেদখল হলে আপনাকে 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। দখল পুনরুদ্ধার, আপনাকে যদি আপনি যদি বেদখল হয়ে যান, তাহলে আপনি 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করবেন। সুদৃশ্য প্রতিকার আইনে 8 ও 9 ধারা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা নয়, ওই আমরা আগেও বলেছি, এটা দিতে বাধ্য, এই 2 ধারা প্রতিকার দিতে আদালত বাধ্য। ঠিক আছে। এরপরে 10 ধারাতে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের কথা বলা আছে। 11 ধারাতে ওই যে তাৎক্ষণিক ব্যক্তি, হ্যাঁ, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের কথা বলা আছে, ওখানে 4টি ক্ষেত্র আছে, ওখানেও 4টা ক্ষেত্র আছে, সেম 12 ধারার মতো। এগুলো দেখে নিবেন, এগুলো লেস ইম্পর্টেন্ট, আসে না পরীক্ষায়। 12 ধারাটা গুরুত্বপূর্ণ। দেখেন, যে সকল ক্ষেত্রে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, আমরা বলেছিলাম না 12 অপোজিট 21, কত? 21। এখানে 4, এখানে কত? 8। 8। এই তো আপনারা বুঝতেছেন, এটা এই যে যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, তাহলে কোন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে 4টি ক্ষেত্রে করা যেতে পারে। ঠিক আছে, আমরা দেখেন একটু 4টা ক্ষেত্র দেখার চেষ্টা করি। যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন পুরোপুরি বা অংশত জিম্মায় বা ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়, এটা জিম্মায় বা ট্রাস্টের, আপনি কাউকে দিয়ে দিয়েছেন, জিম্মায় তো বুঝেন, আপনার জায়গাটা কারোর প্রতি দিয়ে দিয়েছেন। যেমন করিম খাদিজা এর নিকট কিছু মূল্যবান স্বর্ণ গচ্ছিত রাখলো, কিন্তু খাদিজা করিমের অনুমতি না নিয়ে কার কাছে? ওই ঘটসী বেগমের কাছে স্বর্ণগুলো বিক্রয় করে দিল। এখানে করিমের প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে, অর্থাৎ খাদিজাকে স্বর্ণগুলো করিমকে ফিরিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট প্রতিকার বা কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। আমি কি কথা বুঝাতে পেরেছি? জি। জিম্মায় দিচ্ছেন আর কি, আপনি স্বর্ণগুলো, আমি আপনাকে বললাম যে এগুলো রাখো, এগুলো রাখেন আপনারা, কিন্তু আপনারা অন্য কারোর কাছে বিক্রি করে দিলেন। তো এক্ষেত্রে কি করা যাবে? এই চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে, আদালত দিতে পারে যে এই চুক্তিটা বলবৎ করবে আদালত, কারণ এটা ট্রাস্টের বা এটা জিম্মায় ছিল। এরপরে খ নাম্বারে দেখেন, যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয় কোনো মানদণ্ড থাকে না। এখানে এমন একটা ক্ষতি হয়েছে, এটা আপনি কোনো নির্ণয় করতে পারতেছেন না, এটা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। যেমন একটা প্রখ্যাত মৃত চিত্র করে
একটি চিত্র বা দুষ্প্রাপ্য একটা চীনামাটির পাত্র আলবার্ট রবার্টের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়, কিন্তু আলবার্ট চুক্তি করার পর সেগুলো না বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আদালত এই ক্ষেত্রে জিনিসগুলো বিক্রয় করে চুক্তি সুদৃশ্য কার্য সম্পাদনের জন্য আলবার্টকে বাধ্য করতে পারে, কারণ ওই জিনিসগুলো বিক্রয় না করলে রবার্টের কি হবে, যে ক্ষতি হবে তা নিরূপণ করার কোনো মানদণ্ড নাই। বিষয়টা বোঝা গেছে না? এমন একটা দুষ্প্রাপ্য জিনিস আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, যার আপনি কোনো ক্ষতি আমাকে দিয়ে আপনি একটা দুষ্প্রাপ্য জিনিসের কোনো মানদণ্ড হয়? ওটার তো বিকল্প নাই আর। তাইলে আমার ওই জিনিসটাই লাগবে, কি আমার এই দুষ্প্রাপ্য চীনামাটির পাত্রটাই লাগবে। তখন আদালত বলবে যে না, আপনি তাকে চীনামাটির পাত্র আপনার কন্ট্যাক্ট করেছেন, ওটা দিয়ে দেন ওনাকে। ঠিক আছে, এরকম চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে। ঠিক আছে, এরপরে দেখেন গ নাম্বারে দেখেন, যখন সম্মতিভুক্ত কাজ এমন হয় যে তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার প্রদান করা যায় না। পর্যাপ্ত, এমন একটা সম্মতিভুক্ত কাজ হয়েছে, চুক্তি করেছেন, যেটা পর্যাপ্ত প্রতিকার আপনি পাচ্ছেন না। যেমন এটা সম্পদের ক্ষেত্রে হয়। যেমন দেখেন, আহ কি আছে না, নাভিন একটা বাড়ি যার নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। ওই বাড়ি নাবিন বিক্রি করতে অস্বীকার করে, কারণ এই ক্ষেত্রে আদালত বাড়িটি বিক্রি করার জন্য নাবিনকে নির্দেশ দিবে, কারণ এই ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। কেন প্রতিকার পাওয়া যাবে না? এই বাড়িটা কিন্তু মানে সে বাড়িটা কিন্তু এক্সক্লুসিভ। এই বাড়িটা দেখে এখানে উনি ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়েছে, তাহলে এটা কিন্তু এক্সক্লুসিভ। এটা আসলে এটা দিয়ে কোনো পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে না। যে টাকাটা, এটা পর্যাপ্ত, এটা কোনো ভ্যালু ওইভাবে হয় না। এই বাড়ির মূল্য যে এত হবে এটা বলা যায় না। ঠিক আছে, এটা স্পেসিফিক বলার কোনো সুযোগ নাই। তো অতএব ওই যে জিনিসটা বলেছি আমার সেটাই লাগবে, বাড়িটাই লাগবে, তখন আদালত স্পেসিফিক পারফরমেন্স করার জন্য অর্থাৎ আদেশ দিবে যে না, ওনাকে বাড়িটা দিয়ে দাও। এরপরে হলো লাস্টে হলো আহ আমরা ওখানে পর্যাপ্তর কথাটা পেয়েছি। লাস্টে হলো যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কাজ সম্পাদন আহ, করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। আর্থিক মানে এটা সম্পাদন না করলে আপনি কোনো ক্ষতিপূরণে পাবেন না। যেমন মিস্টার আলম পৃষ্ঠা অঙ্কন ছাড়াই একটা মূল্যবান প্রতিদানের বিনিময়ে একটা প্রমিসরি নোট খলিলের নিকট হস্তান্তর করে। পরে মিস্টার আলম দেউলিয়া হয়ে পড়ে, আলম নাই আর। এখন আলমের অ্যাসাইনি হচ্ছে জামাল। এখন এই ক্ষেত্রে মিস্টার খলিল জামালকে ওই পৃষ্ঠঙ্কন করার জন্য, স্যাগেটার পৃষ্ঠঙ্কন করার জন্য বলতে পারে যে তুমি যদি এই স্যাগের মধ্যে যদি সিগনেচার না দাও তাহলে আমি তো টাকাই উঠাতে পারবো না। এখন তো উনি দেউলিয়া, তুমি অ্যাসাইনি। তাহলে ওই ক্ষেত্রে আদালত তাকে স্পেসিফিক পারফরমেন্স করার জন্য নির্দেশ দিতে পারে। আশা করছি আপনারা 12 ধারাটা বুঝছেন। এখন আপনারা মনে রাখার কৌশলে আসেন। মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন হচ্ছে হলো ট্রমা পক্ষ। ট্রমা পক্ষ মানে কি? ট্রমা পক্ষ মানে হচ্ছে হলো ট্র দিয়ে ট্রাস্টি, ময়কারমা দিয়ে মানদণ্ড, প দিয়ে পর্যাপ্ত, খেয় দিয়ে ক্ষতিপূরণ। বুঝতে পেরেছেন? ট্রমা পক্ষের গল্প বুঝতেছেন? 12 ধারাটা মনে রাখতে পারবেন? ট দিয়ে ট্রাস্টি, ময়কারমা দিয়ে মানদণ্ড, ফ দিয়ে পর্যাপ্ত, খেয় দিয়ে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ। এটা ট্রাস্টি, এটার মানদণ্ড নাই, এটা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে না, আর এটা ক্ষতিপূরণে পাওয়া যাবে না, এটা ক্ষতিপূরণটাই পোষানো যাবে না, এমন একটা বিষয়। তাইলে এই 4টা জিনিস আপনারা মনে রাখলে হয়ে যাবে। আশা করছি আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত। আমি ক্লান্ত হয়ে গেছি, আর কথা বলতে পারতেছি না। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি কথাগুলো বলবো। আমরা খুব দ্রুত শেষ করব। আপনাদের কাজ হচ্ছে আপনারা 51টা ধারার হেডলাইন মনে রাখবেন। এনি হাউ চেষ্টা করেন, পড়তে থাকেন, আস্তে আস্তে মেমোরাইজ হয়ে যাবে। ঠিক আছে, 1বার 2বার 3বার 4বার পেরে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদের কারো প্রশ্ন, কারো পরামর্শ থাকলে আমাকে আহ, দিতে পারেন, আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব। বলতে পারেন, আপনাদের কথা শুনতে চাই। কিভাবে হইলে আপনারা জয়েন করবেন, কেমনে জয়েন করাবেন? আপনাদের এখানে 26-27 জন আমার স্টুডেন্ট আছে, এই 27 জন জয়েন করে না কেন? আর কিভাবে হইলে স্টুডেন্ট বাড়বে আমাকে একটু পরামর্শ দেন।
বিষয় হচ্ছে মনে হয় অনেকে সময়ের সাথে পেরে উঠছে না। এটা আপনার টাইমটা খুবই ভালো টাইম, যে 10টা যে কোনো মানুষ বাসায় ফিরে 10টায়, 10টার আগে বাসায় ফিরে তারপরে মানে তখন সে ফ্রেশ হতে হতে এগুলো পড়াশোনাটা করতে পারবে। কিন্তু অনেকের মনে সময় সম্পর্কে ধারণাটা নাই, আর অনেকে মনে হয় যে গুগল মিটে আমি